आदाब मैडम। শোনা যাচ্ছে? তোমরা আজকে স্টুডেন্ট এত কম কেন? 69 মাত্র। ম্যাডাম ওরা অ্যাটেন্ড করছে। আমি তো দেখতেছি, আমি যখন ঢুকলাম 2 জন 3 জন এভাবে শুরু হলো, এখনো 69, 5 মিনিট পার হয়ে গেছে। 71। তোমরা অন্তত 5-7 মিনিট আগে এ করলে, কারণ অ্যাডমিট হতেও তো সময় লাগে। তাসলিমা, তাসফিয়া। আজকে আমিও 5 মিনিট আগে ঢুকে বসে রয়েছি, এখানে অ্যাডমিট হতে জাস্ট 10টার পরে অ্যাডমিট হয়েছে। দেরি করছে নাকি? আচ্ছা, গতদিন আমি টিসিএস সাইকেলে ছিলাম। টিসিএস সাইকেল কতটুকু পড়ানো হয়েছে মনে আছে?
শোনা যাচ্ছে না আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। টিসিএস সাইকেল কতটুকু পড়ানো হয়েছে? শুধু সাইকেলের পাথওয়েটা না এনার্জি ক্যালকুলেশন কতটুকু পড়ানো হয়েছে? ম্যাম শুধু সোর্সেস এন্ড ফেটস অফ ফেসিটাল কোয়ে পর্যন্ত সাইক্লিক পাথওয়ে সোর্সেস এন্ড ফেট অফ, ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে। তার মানে টিসিএস সাইকেল পড়ানো হয় নাই? না ম্যাডাম, পুরোটুকু পড়ানো হয়নি। পুরাটুকু হয় না এটা আমি জানি, কিন্তু জাস্ট সাইকেলটা পাথওয়েটা কি পড়ানো হয়েছে? কোথায় হয়, কি আসলে কি বিষয়, কেন অ্যামফিবলিক পাথওয়ে, কেন মেটাবলিক পাথওয়ে, কোনো কোশ্চেনই পড়ানো হয় নাই? আচ্ছা ঠিক আছে, না হলে আমি রিপিট করব। তাহলে আমি শুরু করি, আসলে অনেকক্ষণ হয়ে গেছে তো, 10টা 9 বাজে। ম্যাডাম, বলো। টিসিএস সাইকেলের সাইকেলটা পড়ানো হয়েছে লোকেশন কোথায় হয়, মানে মাইটোকন্ড্রিয়া হয়, এরোবিক পাথওয়ে, মোস্ট আমার অফ দ্য তো ক্যাটাগরি মনে হচ্ছে এগুলা পড়ানো হয়েছে। এই হয় এরোবিক পাথওয়ে এটা হয়েছে। আর ওই হ্যাঁ, পাথওয়েটা মানে একটা গ্রস যে বড় একটা চিত্র আছে ওটা হয়েছে, এটা ওইটা পর্যন্ত হয়ে তারপর দেখা ছিল যে আমার মনে সোর্সেস। হয় এটা আমি দেখাই দিছিলাম মনে হয়, এটা জি ম্যাম। দেখাইছে না? জি ম্যাডাম দেখিয়েছেন। এটা দেখানো হয়েছে। এটা এটা দেখেন। হারপারের ছবি, এটা একটু ক্লামসি। তোমাদের পরীক্ষায় লিখতে হলে জাস্ট এই স্টেপ গুলা কোত্থেকে কি আসে, আর এই যে এনএডি দুইটা, এনএডি তিনটা, এফএডি একটা, আর জিটিপি একটা, এই তিনগুলা যে তৈরি হয় এনার্জি এর জন্য, এগুলা সাথে এনজাইম গুলা আমি লিখি নাই, লিখলে ক্লামসি হয়ে যাবে। কিন্তু তোমাদের মানে যখন ইয়ে লাগবে, পাথওয়ে যদি আসে তাহলে এনজাইমের নামগুলা অন্তত লেখা লাগবে। সব না, এই যে স্পেসিফিক জায়গা যেখানে এনার্জি মানে তৈরি হয় সেই জায়গাগুলা, সেগুলো ইম্পর্টেন্ট বেশি আর কি। এনার্জি প্রোডাকশন কি বলা হয়েছিল এটিপি পার না সাইকেল? না, এটা বলা হয়নি। এটা বলা হয় নাই। না ম্যাডাম। আচ্ছা, তোমাদের তো রেসপিরেটরি চেইন পড়া হয়ে গেছে, তাই না? রেসপিরেটরি চেইনে কি যাচ্ছে, কোন দিক থেকে, কোথা থেকে এনএডিএইচ যাচ্ছে, এফএমএন, এফএডি, এগুলো তো পড়ানো হয়ে গেছে না? কামাল স্যার পড়াইছে না? কামাল স্যার কি রেসপিরেটরি চেইন পড়াইছে? স্যার তো বায়োএনার্জেটিক্স পড়ানোর কথা বললো, তো শেষ হয়ে গেছে। নো ম্যাম, লাস্ট পড়ানো ক্লাসে হয়নি? মেটাবলিজম অফ অ্যামোনিয়া। লাস্ট ক্লাসে প্রোটিন পড়াইছে স্যার, তো শুরুই করছে বায়োএনার্জেটিক্স দিয়ে। ক্লাস মিস করছো? না ম্যাডাম, আমাদের প্রোটিন মেটাবলিজম তারপরে শুরু করেছেন স্যার। এটা তো লাস্ট মানে শেষের ক্লাসে, আমি গত সপ্তাহে ক্লাস নিতে পারিনি, ওদের স্যার প্রোটিন মেটাবলিজম পড়াইছে। তো স্যার শুরু করছে কি দিয়ে? একদম ফার্স্ট ক্লাস স্যার স্যার আমাদের তো প্রোটিন মেটাবলিজমের বেসিক দিয়ে। মেটাবলিজমের মেটাবলিজম, ক্যাটাবলিজম, বায়োএনার্জেটিক্স এন্ড ফ্রি এনার্জি, পারপাস অফ মেটাবলিজম, এরকম এরকম টাইপের জিনিসগুলো দিয়ে। এগুলা ইয়ে করে নাই, বা কি বলে, রেসপিরেটরি চেইন পড়ায় নাই? নো ম্যাম। বলো। আচ্ছা ঠিক আছে, রেসপিরেটরি চেইন না পড়ালে পরে পড়াই দিবে না। এখন দেখো এই যে যেটা বলছিলাম যে এনার্জি যে তৈরি হয় সাবস্ট্রেট লেভেলে, খুব কম এনার্জি তৈরি হয়, মেইনলি এনার্জিটা তৈরি হয় রেসপিরেটরি চেইন লেভেলে। ঠিক আছে, এই যে দেখো টিসিএস সাইকেল অ্যাটলিস্ট তোমরা গ্লাইকোলাইসিস করছো, গ্লাইকোলাইসিস থেকে সরাসরি আমরা এটিপি কয়টা পাইছি? সরাসরি 4টে এটিপি, ওর মধ্যে 2টা এটিপি চলে যায়, তাই না? নেট দুইটা এটিপি হয়। হ্যাঁ, আর 2টা কি পাই আমরা? এনএডিএইচ পাই। তাহলে ওখান থেকে
6টা এটিপি, সেই যে 6টা এটিপি ওখান থেকে পাই আমরা বললাম, এটা কিন্তু আসলে রেসপিরেটরি চেইনে তৈরি হয়। তাহলে কোন পাথওয়েতে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়, এটার অ্যান্সার হবে রেসপিরেটরি চেইনে। এখন দেখো এই যে গ্লুকোজ থেকে পাইরুভেট আসলো, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হলো, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি হলো তখন আমরা একটা এনএডিএইচ, রিডিউসড এনএডিএইচ পাবো। ঠিক আছে, গ্লুকোজ থেকে আমরা কয়টা পাইরুভেট পাই? একটা 1 মোল গ্লুকোজ থেকে 2টা। তাহলে 1 মোল গ্লুকোজ থেকে 2 মোল পাইরুভেট পাই, 2 মোল পাইরুভেট থেকে 2 মোল অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তাহলে এনএডিএইচ ও 2 মোল তৈরি হয়। তাহলে 2টা এনএডিএইচ থেকে আমরা এনার্জি পাবো কত? 6টা এটিপি পাবো। 6টা। ঠিক আছে, এখন আসো অ্যাসিটাইল কোয়ে ঢুকবে কোন দিকে? টিসিএস সাইকেলে। এই পাথওয়েটা যখন সে শেষ করবে তখন আমরা পাবো 3টা এনএডিএইচ, একটা এফএটিএইচ, সরাসরি মাত্র একটা এটিপি অথবা জিটিপি। এটা দেখবা কোনো কোনো বইয়ে জিটিপি দেওয়া আছে, কোনো কোনো বইয়ে এটিপি দেওয়া আছে। জিটিপি ইজ ইকুইভ্যালেন্ট টু 1 জিটিপি ইজ ইকুইভ্যালেন্ট টু 1 এটিপি। ঠিক আছে, এখন এই হিসাবটাই দেওয়া আছে একটা টিসিএস সাইকেলে কয়টা এটিপি পাওয়া যায়। 3 NADH2 yields 9 ATP in respiratory chain, 1 FADH2 yields 2 ATP in respiratory chain, 1 GTP is equivalent to 1 ATP, total 12 ATP. তাহলে তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে 1 মোল গ্লুকোজ কমপ্লিট অক্সিডেশন করতে হলে আমরা কয়টা এটিপি পাই? তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস পাথওয়েতে আমরা যা যা পাবো মোট হিসাবে আসে 8টা। তারপরে পাবো অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে 6টা, আর এখানে আমাদের অ্যাসিটাইল কোয়ে ছিল 2টা, তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ের জন্য 12 দুগুণে 24টা। তাহলে মোট এটিপি কয়টা হবে? 38। টোটাল 38 এটিপি পাবো আমরা যখন গ্লুকোজ কমপ্লিটলি অক্সিডেশন হবে তখন। আর যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয় তখন কয়টা এটিপি পাবো? 2 ATP. Only 2 ATP. 2 ATP. Only 2 ATP. এই জিনিসটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আসো সোর্সেস এন্ড ফেটস অফ অ্যাসিটাইল কো, এটা বলা হয়েছিল। সোর্স হচ্ছে আমরা সব জায়গা থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবগুলোর থেকে আমরা আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে পাবো। হ্যাঁ, ফেট হচ্ছে তোমরা 2টা ফেট তোমরা আগেই পড়ে ফেলছো, যে পাইরুভেট থেকে একটা অ্যারো দিয়ে অ্যাসিটাইল কোয়ে কোন পাথওয়েতে যায়? এটা অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, একটা কার্বন অ্যাটম কমে যায়। পাইরুভেটে 3টা থাকে, অ্যাসিটাইল কোয়েতে 2টা কার্বন থাকে। আরেকটা হতে পারে অক্সালো অ্যাসিটেট তৈরি হতে পারে। তো আমি কি বলতেছি? পাইরুভেটের ফেট বলতেছি। পাইরুভেটের ফেট কি আগে বলছিলাম? আচ্ছা, পাইরুভেটের ফেট বলতেছি যখন বলে যাই। অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, অক্সালো অ্যাসিটেট তৈরি হয়। এছাড়া কি হতে পারে? পাইরুভেট থেকে উল্টা দিকে গ্লুকোনিওজেনেসিস হতে পারে। গ্লুকোজ থেকে যেরকম পাইরুভেট হতে পারে, পাইরুভেট থেকে গ্লুকোজ হতে পারে। এছাড়া পাইরুভেট থেকে অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন তৈরি হতে পারে। এগুলাই মোটামুটি পাইরুভেটের ফেট। আর অ্যাসিটাইল কোয়ের ফেট হচ্ছে, অ্যাসিটাইল কোয়েটা নাম্বার 1 ফেট ইজ অক্সিডেশন ইন টিসিএস সাইকেল। এটা যদি না বলে বাকি সবগুলা বলো তাহলে কিন্তু মার্কস আসবে না। Number 1 and main fate is oxidation in TCA cycle. Another is fatty acid synthesis, cholesterol synthesis, ketone body synthesis. They also supply acetyl group in different acetylation reaction. ঠিক আছে, source and fate of acetyl CoA, source and fates of pyruvate. এই দুইটা কোশ্চেনই ভাইবার জন্য, রিটেনের জন্য
স্ট্রাকচার মানে টোটাল রিঅ্যাকশনটা কি হয়, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবকিছু থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে পাই। এই অ্যাসিটাইল কোয়েটা টিসিএস সাইকেলে যায়, টিসিএস সাইকেলে যে NADH তৈরি হয় মানে রিডিউসিং ইকুইভ্যালেন্ট, এইটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় বা রেসপিরেটরি চেইনে যায়। রেসপিরেটরি চেইনে যাওয়ার পরে পানি তৈরি হয় আর বাই প্রোডাক্ট হিসাবে ATP তৈরি হয়। এটাও দিন বলা হয় নাই হোয়াট আর দ্য রোলস অফ ভিটামিন ইন টিসিএস সাইকেল, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাইট দ্য রোল অফ ভিটামিন অথবা মেনশন দ্য রোল অফ ভিটামিন ইন টিসিএস সাইকেল। 4 of B vitamins are essential in TCA cycle. কি রাইবোফ্লাভিন, নায়াসিন, থায়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড। দেখো FAD, FAD এর পুরো নাম কি? ফ্ল্যাভিন adenine dinucleotide. ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউ। এই তোমরা দুজনে কি ক্লাসে আসছো, বাকি কি সবাই ঘুমায় গেছে? বুঝতেছি না তো আমি। নো ম্যাম। না মাঝে মাঝে তো সন্দেহ লাগে তোমরা আসো না নাই। আচ্ছা, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তো ফ্ল্যাভিন মানে এটা রাইবোফ্লাভিন থেকে আসে। Riboflavin in the form of FAD, a cofactor in the alpha-ketoglutarate dehydrogenase complex and in succinate dehydrogenase. হ্যাঁ, পাথওয়েতে এনজাইমগুলো দেখবা যে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস আর সাকসিনেট ডিহাইড্রোজেনেস এই দুইটা এনজাইম লাগে এবং ওখানে FAD লাগে। নায়াসিন ইন দ্য ফর্ম অফ NAD, NAD এর নাম কি? তোমরা অনেক কিছু পড়লা কিন্তু NAD, FAD, ATP এগুলার অ্যাব্রিভিয়েশন জানো না, তাহলে কিন্তু সোজা ফেল। Niacin in the form of NAD is the coenzyme for 3 dehydrogenase in the cycle. একটা হচ্ছে আইসোসাইটেট ডিহাইড্রোজেনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস, আর একটা হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজেনেস। থায়ামিন বা ভিটামিন B1 লাগে থায়ামিন ডাইফসফেট হিসাবে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশনে, আর প্যান্টোথেনিক অ্যাসিড লাগে as a part of coenzyme A, a cofactor attached to active carboxylic acid residues such as acetyl-CoA and the succinyl-CoA। যে CoA গুলা তৈরি হয় এই CoA-তে প্যান্টোথেনিক অ্যাসিড লাগে। ঠিক আছে, তাহলে এই চারটা ভিটামিন TCA সাইকেলে দরকার হয় এবং কোনটা কি কাজ করে। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে, মনে করো এখানে থায়ামিন আছে, থায়ামিন ডেফিসিয়েন্সি, যদি থায়ামিন ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে বলো তো? আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন। এই জায়গায় লাগে, তাই তো থায়ামিন বলছে, তাহলে কি হবে? তোমরা একটু মাথা খাটাও না। ম্যাম কোয়েশ্চেনটা আবার একটু বলবেন? থায়ামিন ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে টিসিএস সাইকেল কিভাবে এফেক্টেড হয়? তোমরা জানো থায়ামিন আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশনে সাকসিনাইল-CoA, ওই স্টেপটাতে কি হয়? ম্যাম আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল-CoA তৈরি হয়, তাহলে সাকসিনাইল-CoA এই স্টেপটা হবে না। এই স্টেপটা না হলে কি ফার্দার আর প্রসিড করতে পারবে না। নো ম্যাম। করতে পারবে না, তাহলে টিসিএস সাইকেল সাপ্রেশন হবে। টিসিএস সাইকেল সাপ্রেশন হলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমরা রিডিউসিং ইকুইভ্যালেন্ট পাবো না, রিডিউসিং ইকুইভ্যালেন্ট না পেলে আমরা রেসপিরেটরি চেইনে গিয়ে এটিপি তৈরি করতে পারবো না, তাহলে কি হবে? এনার্জি প্রোডিউস হবে, এনার্জি ডিপ্লিশন হবে। আমরা যদি তাহলে ভিটামিন না খাই খাবারে তাহলে আমরা এনার্জি কম পাবো। ঠিক আছে স্যার, গতদিন তোমাদের কয়টা কোশ্চেন বলছিলাম যে গ্লাইকোলাইসিসের জন্য আমাদের কি দরকার? সাইটোসল দরকার, মাইটোকন্ড্রিয়া দরকার নাই।
তাহলে আরবিসি বা অন্য যে কোনো অর্গান যেখানে মাইটোকন্ড্রিয়া নাই সেখানে কেন অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয় না? তোমরা কে কে উত্তরটা বের করছো? কেউ পড়ো নাই? না আশায় আছে ম্যাডাম তো পরের ক্লাসে বলেই দিবে। কেউ বলতে পারবা? ম্যাম গ্লাইকোলাইসিসের যে এনজাইম করা এগুলো ম্যাডাম শুধু মাইটোকন্ড্রিয়ায় থাকে এজন্য ম্যাডাম। কেন মাইটোকন্ড্রিয়া থাকে? গ্লাইকোলাইসিস হয় সাইটোসলে। গ্লাইকোলাইসিসের জন্য মাইটোকন্ড্রিয়ার কোনো দরকার হয় না। গ্লাইকোলাইসিসের ইয়ে কি, কম্পার্টমেন্ট কি? সাইটোপ্লাজম। সাইটোসোল। সাইটোসল। সাইটোসলে হলে মাইটোকন্ড্রিয়ার দরকারটা কি? রেসপিরেটরি চেইন। রেসপিরেটরি চেইন কি? আচ্ছা তোমাদের একটা ইয়ে দিছি কি বলে অ্যাটেন্ডেন্স শিট দিছে, ওটা ফিল আপ করে দিও। আর কি করবা? এখন দেখো গ্লাইকোলাইটিক পাথওয়েতে যাই আমি। এই যে প্রথমে কোথায় এনএডিএস তৈরি হচ্ছে? এখানে এনএডিএইচ তৈরি হচ্ছে কোথায়? এই জায়গায়। এনএডিএস তৈরি হতে কি লাগে? এনএডিএস তৈরি হতে কি লাগে? এটা তো সোজা এটিপি উত্তর। ভাঙা লাগে। আবার এটিপি আসলো কোত্থেকে? এনএডিএস তৈরি হওয়ার জন্য কি লাগে? হাইড্রোজেনাস এনজাইম লাগে। ওরে সব গাধারে, এনএডি লাগে তো। এনএডি ও না হ্যাঁ, থাকলে সেটা তো এনএডিএস তৈরি লাগবেই। হবে কোত্থেকে? সেটা তো লাগবেই, কিন্তু সেটাই তো তোমরা বলতে পারতেছো না। তাহলে দেখো এনএডি থেকে এনএডিএস তৈরি হচ্ছে, তাহলে সব এনএডি যদি এনএডিএস তৈরি হয় তাহলে এরপরে কি আর এনএডি পাবে? নো ম্যাম। পাবে না। তাহলে এই সাইকেলটা, এই পাথওয়েটা যদি আমার কন্টিনিউ করতে হয় এনএডি সাপ্লাই দেওয়া লাগবে। এনএডি সাপ্লাই আমরা কোত্থেকে পাবো? আইদার এই এনএডিএইচ টা আমাকে রেসপিরেটরি চেনে পাঠিয়ে আবার এনএডি তে কনভার্ট করে আনতে হবে, অথবা এই যে এখানে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ দিয়ে এনএডিএস টা আবার এনএডি তৈরি হয়। বোঝা গেছে? জি ম্যাডাম। জি ম্যাম। না, আমার এনএডি সাপ্লাইটা থাকা লাগবে। এনএডি সাপ্লাইটা যদি না থাকে তাহলে আমি এই পাথওয়েটা রান করতে পারবো না, এবং এই এনএডি সাপ্লাইটা অ্যাডিকুয়েট হওয়ার জন্য আমার এনএডিএইচ টা আবার অক্সিডাইজ করে এনএডি করা লাগবে। তাহলে এটা কিভাবে সম্ভব? একটা হচ্ছে যদি অ্যারোবিক পাথওয়ে হয়, অ্যারোবিক পাথওয়ে হওয়ার পরে আমার কি হবে? পাইরুভেট হবে, এবং এই এনএডিটা আমার রেসপিরেটরি চেনে গিয়ে আবার এনএডি না, এনএডিএইচ টা রেসপিরেটরি চেনে গিয়ে আবার এনএডি তৈরি হবে। তাহলে হবে, অথবা যদি সেই সেলে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তখন তো আর রেসপিরেটরি চেনে যেতে পারবে না, তখন পাইরুভেট থেকে ল্যাকটেট হবে এবং এই সময় এনএডিএস টাকে এনএডি তে কনভার্ট করবে। এই জন্যই যেসব সেলে মাইটোকন্ড্রিয়া নাই তাদের কি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। নট দ্যাট গ্লাইকোলাইসিসে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে ইয়ে লাগে, মাইটোকন্ড্রিয়া লাগে। বুঝা গেছে? ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে ঘটনা হচ্ছে কি, ইনক্রিজড এনএডিএইচ এনএডি রেশিও ফেভার্স অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। যত এনএডিএইচ বাড়বে সেলে তত অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেশি হবে। তার কারণ এনএডিএইচ হলে এটাকে এনএডি তে কনভার্ট করার জন্য পাইরুভেটটা ল্যাকটেট হতে হবে। আর এনএডিএইচ এনএডি রেশিও কম কোথায়, কোন কোন টিস্যুতে কম? হার্টে কম,
হার্টে ব্রেইনে এখানে কম, তার মানে ওখানে সবসময় অ্যারোবিক গ্লাইকোলাইসিসই হয় মোটামুটি। Now the question is effect of pyruvate kinase deficiency. Pyruvate kinase এর ফাংশন কি? পাইরুভেট কাইনেজ কোন জায়গায় কাজ করে? তোমরা যে পড়ো না, এখানেই সমস্যাটা হয়। পাইরুভিক অ্যাসিটাইল কোয়ে সিস্টেম। ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি করে ম্যাডাম। ফসফোইনাল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরিতে লাগে। হ্যাঁ, তাহলে ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হয়, এই স্টেপটাতে পাইরুভেট কাইনেজ দরকার হয়। তাহলে পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি হলে কি হবে? এই স্টেপটা হবে না, তাই না? এই স্টেপটা হচ্ছে সরাসরি এটিপি তৈরি করে। কি বললাম যে কোনো বইয়ে এটিপি আছে, কোনো বইয়ে, এটাতে তো এটা গ্লাইকোলাইসিস, এটাতে তো এটিপি। এখানে হচ্ছে সাবস্ট্রেট লেভেলে যে এটিপি তৈরি হয় এই স্টেপে তৈরি হয়। তাহলে পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি যদি হয়, ইভেন অ্যানারোবিক গ্লাইকোলাইসিসেও আমরা এই স্টেপটার উপরে এটিপির জন্য ডিপেন্ড করি। তাহলে কি হবে? এটা কোন সেলের জন্য ইম্পর্টেন্ট? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এটিপি কোন সেলের জন্য ইম্পর্টেন্ট? কোথায় কোথায় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়? আরবিসি। তাহলে আরবিসি কি পাবে না? আরবিসি এনার্জি পাবে না। যদি আরবিসি এনার্জি না পায় তাহলে কি হবে? ইট ক্যানট মেইনটেইন ইটস বাইকনকেভ শেপ। বাইকনকেভ শেপ যদি মেইনটেইন করতে না পারে তাহলে কি হবে? হেমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে ডিউ টু decreased ATP production, it cannot maintain its biconcave shape and it leads to hemolytic anemia. আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলছিলাম, why fructose intake leads to obesity? এটা পড়ছো? এই কোশ্চেন গুলো তো আমি গত ক্লাসে বলে দিছিলাম। ফ্রুক্টোজ একই সাইকেল ইউজ করে এসিটাইল কোয়ে উৎপন্ন করে, এসিটাইল কোয়েটা পরে টিএজি উৎপন্ন করার কারণে ফ্যাট হয়ে যায়। তাহলে গ্লুকোজও তো একই সাইকেল, একই পাথওয়ে ইউজ করে, গ্লাইকোলাইসিস পাথওয়েতেই তো গ্লুকোজ যায়, গ্লুকোজও যায়, ফ্রুক্টোজও যায়, ঠিক আছে। কিন্তু ফ্রুক্টোজ কেন ওবেসিটি করে? গ্লুকোজের চেয়ে ফ্রুক্টোজ বেশি করে ওবেসিটি। ক্যালোরি বেশি। হ্যাঁ Ma'am, because fructose forms বলো। Fructose is converted into fructose 1-phosphate and then fructose 6-phosphate. So it bypasses one of the rate limiting. three rate limiting step. So it can easily be converted into pyruvate and hence acetyl-CoA. And excess fructose intake leads to obesity. Acetyl-CoA fate কি? Fatty acid আমরা পড়ছি না? Yes, ma'am. জি ম্যাম। এই যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এই জন্য ফ্রুক্টোজ কি করে? ওবেসিটি করে, ওবেসিটি গেইন করে। আচ্ছা ঠিক আছে। এখন আমি পরের, এটা তো গত দিনের বাদ ছিল, এখন আসো আমি আরেকটা পাথওয়েতে যাই। HMP shunt, the alternative names of, আচ্ছা আগের যেগুলা পড়ানো হয়েছে এর মধ্যে কোথাও কনফিউশন নাই তো? তোমরা আসলে পড়ো না তো, না পড়লে তোমরা কি পড়ছো কি বুঝো নাই এটারও কোনো ইয়ে নাই। What are the alternative names of HMP shunt? HMP shunt is এটার ফুল নেম হচ্ছে hexose monophosphate shunt অথবা hexose monophosphate pathway. It is also called pentose phosphate pathway or phosphogluconate pathway.
It is the alternative route for the metabolism of glucose, but it does not generate ATP. So we do not get any ATP in HMP shunt pathway. Now, what are the sites of HMP shunt? This pathway is highly active in the tissues such as liver, adipose tissue, adrenal gland, erythrocytes, testis, and lactating mammary gland. And the compartment is cytosol. HMP shunter site পরীক্ষায় আসে, importance আসে। আরেকটা কোশ্চেন বাই জিজ্ঞেস করে why it is called shunt. Hexose monophosphate pathway or HMP shunt কেন বলা হয়? এই কোশ্চেনটা বাই জিজ্ঞেস করে। আচ্ছা, HMP shunter এই যে সাইটগুলা খেয়াল করে দেখো, liver, adipose tissue, adrenal gland, erythrocyte, testis, and lactating mammary gland. Most of these tissues are involved in the biosynthesis of fatty acid and steroids. এই টিস্যুগুলোতে কি হয়? Biosynthesis of fatty acid and steroid এর সাথে involved. এবং এই fatty acid synthesis and steroid synthesis এর জন্য NADPH প্রয়োজন হয়. So most of these tissues are involved in the biosynthesis of fatty acid and steroids, which are dependent on the supply of NADPH. Glucose, fructose, and galactose are the main hexoses absorbed from the GIT, which are derived principally from the dietary starch, sucrose and lactose respectively. And all are converted into glucose mainly in the liver. তাহলে HMP shunte আমরা শুরু করি গ্লুকোজ দিয়ে, কিন্তু গ্লুকোজটা অন্য সব মনোস্যাকারাইড গুলোই গ্লুকোজে কনভার্ট হয়। HMP shunter বইয়ে দেখবা যে অনেক বড় পাথওয়ে আছে, তোমাদের অত বড় দরকার নাই, জাস্ট দুইটা বেসিক স্টেপ লাগবে তোমাদের। সিকোয়েন্স অফ রিঅ্যাকশন, একটা হচ্ছে অক্সিডেটিভ নন রিভার্সিবল ফেজ আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ রিভার্সিবল ফেজ। এই যে অক্সিডেটিভ নন রিভার্সিবল ফেজ, যখন অক্সিডেশন হয় তখনই NADPH তৈরি হয়। আর এখানে তোমাদের একটা ভুলের জায়গা কি দেখো, গ্লাইকোলাইসিসে তৈরি হয় NADH, ওখান থেকে আমরা এনার্জি পাই। আর HMP shunte তৈরি হয় NADPH, একটা পি বেশি আছে। NADPH এর পুরো নাম কি? NADPH এর ফুল নেম কি? Nucleotide adenine Nicotinamide adenine dinucleotide phosphate. ফসফেট। আর H হচ্ছে রিডিউসড। H থাকা মানে সেটা রিডিউসিং ইকুইভ্যালেন্ট, তাহলে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে NADPH থেকে আমরা কোনো এনার্জি পাই না, অন দ্য আদার হ্যান্ড উই গেট এনার্জি ফ্রম NADH। তাহলে অক্সিডেটিভ ফেজ জেনারেটস NADPH and নন অক্সিডেটিভ ফেজ জেনারেটস রাইবোজ প্রিকারসর। তাহলে NADPH এর আলাদা ফাংশন আছে এবং রাইবোজ প্রিকারসরেরও আলাদা ফাংশন আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিহাইড্রোজেনেশন অফ গ্লুকোজ 6-phosphate to 6-phosphogluconate. It is catalyzed by glucose 6-phosphate dehydrogenase. This is the NADP dependent enzyme. No ATP is directly consumed and produced in the cycle. Carbon dioxide, 2 NADPH are produced for each glucose 6-phosphate molecule entering the oxidative path of the pathway. The carbon dioxide are দুইটা ATP তৈরি হয়, ATP বলে NADPH তৈরি হয়। এইটা হচ্ছে মোটামুটি এইটুকু তোমাদের মনে রাখলে হবে। এটা হচ্ছে অক্সিডেটিভ পাথওয়েতে এই দুইটা স্টেপ। 6 গ্লুকোজ 6-phosphate দিয়ে শুরু হয়, ওখান থেকে 6-phosphogluconate তৈরি হয়, আবার 6-phosphogluconate থেকে রাইবোলোজ 5-phosphate তৈরি হয়। ঠিক আছে, আর এখান থেকে দুই ভাগ হয়ে যায়, জাইলোজ 5-phosphate, রাইবোজ 5-phosphate। আমাদের আসলে আমরা প্রোডাক্ট হিসাবে আমরা এই দুইটাই আমাদের কাজে লাগে, NADPH আর রাইবোজ 5-phosphate।
আর দেখো এই যে আমরা 6টা গ্লুকোজ 6 ফসফেট দিয়ে শুরু করলাম আর শেষে পেলাম কি পেলাম Glucose 6-phosphate. সেই গ্লুকোজ 6 ফসফেটই 5 মোলস অফ গ্লুকোজ 6 ফসফেট। এই 5টা গ্লুকোজ 6 ফসফেট আরো একটা নিয়ে 6টা নিয়ে আবার তাহলে এটা শুরু করে, তাহলে কি হলো এইটাই আবার ঘুরে আরেকটা গ্লুকোজ দিয়ে আবার ঘুরে, এই জন্যই এটাকে শান্ট বলে। তোমরা রেলগাড়ির ইঞ্জিন শান্ট দেখছো? যে একটা স্টেশনে আসলে অত বড় রেলগাড়ি তো আর ঘুরে যায় না, ইঞ্জিনটা গিয়ে ঘুরে অন্যদিকে যায়, তারপরে ইঞ্জিন যেদিকে থাকে ট্রেনের ডিরেকশন তার উপরে ডিপেন্ড করে। মনে করো উত্তরা থেকে কমলাপুর আসলো ট্রেন, তারপরে আবার কমলাপুর থেকে যখন উত্তরা যেতে হবে তখন ট্রেনটা আর ঘুরে না, ট্রেনের ইঞ্জিনটা আলাদা করে নিয়ে ঘুরে আবার উল্টা দিকের মাথায় লাগে, আবার এটা উল্টা দিকে চলে যায়, আবার শুধু ইঞ্জিনটাই মানে এক জায়গা থেকে গিয়ে আবার আরেক জায়গায় লাগে। এটা হচ্ছে এই ট্রেনের যে শান্ট, এটার সাথে কম্পেয়ার করে এই নামটা দেওয়া হয়েছে জেপি শান্ট। এখন আসো ফাংশন, যে তখন দেখালাম যে NADPH আর রাইবোজ 5 ফসফেট এই দুটো জিনিসই আমাদের ফাংশনের জন্য ইম্পর্টেন্ট। ফর্মেশন অফ NADPH ফর সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড এন্ড স্টেরয়েড and synthesis of ribose for nucleotide and nucleic acid formation. এখন আরেকটু elaborately আসো, what are the uses of NADPH? It is used in reductive biosynthesis of fatty acid, cholesterol and steroid. Fatty acid synthesis যখন পড়বা, cholesterol synthesis যখন পড়বা, অন্যান্য steroid synthesis যখন পড়বা দেখবা যে NADPH দরকার হয়। এই জন্যই যেসব এই মাইক্রোফোন অন করলো কে রে বাবা? তাহলে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, স্টেরয়েড এগুলা সিনথেসিসের জন্য NADPH দরকার হয়। এবং যে টিস্যুতে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, স্টেরয়েড সিনথেসিস হয় ওই টিস্যুতেই HMP শান্ট হয়। এছাড়া হয় রিডাকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড কি হাইলি রিঅ্যাক্টিভ অক্সিজেন intermediate, and this causes tissue damage of DNA, protein, unsaturated lipid, and it leads to cell death. তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডটা যদি রিডাকশন করে ডিস্ট্রয় করে ফেলতে পারে, তার মানে ওয়াটারে কনভার্ট করে ফেলতে পারে, তাহলে এটা টক্সিক ইফেক্টটা অ্যাভয়েড করা যায়। The reactive oxygen species have been implicated in a number of pathologic processes, including reperfusion injury, cancer, inflammatory disease, and aging. It converts toxic substance into non-toxic substances by the liver. এই আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, keeps glutathione in reduced state and thereby prevents breakdown of RBC. তাহলে NADPH এর ফাংশন কি হলো? একটা হচ্ছে রিডাকটিভ বায়োসিনথেসিস আর একটা হচ্ছে রিডাকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড রিডাকশন করে কি করে? সেল ড্যামেজ প্রিভেন্ট করে। এছাড়া রিডাকটিভ অক্সিজেন স্পেসিস যেগুলা এগুলা যেই খারাপ কাজগুলা করে প্যাথোলজিক প্রসেস ইনক্লুডিং রিপারফিউশন ইনজুরি, ক্যান্সার, ইনফ্ল্যামেটরি ডিজিজ, এজিং, এই চেঞ্জগুলা কি করে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস গুলা করে, সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন গুলাকে ডিস্ট্রয় করে। It also converts toxic substance into non-toxic substances and keeps the glutathione in reduced form. আর পেন্টোজ সুগার কি কাজ করে? ফর্মেশন অফ নিউক্লিওটাইড and hence nucleic acid synthesis. ঠিক আছে, এখন দেখো HMP shunt in RBC। আচ্ছা, RBC নিউট্রিশন কিভাবে পায়?
anaerobic RBC, how RBC gets nutrition? From which pathway? RBC is devoid of mitochondria. It has high oxygen concentration. And how it gets nutrition? How it gets ATP? Nutrition, no? Energy. ma'am anaerobic pathway অ্যানারোবিক Anaerobic গ্লাইকোলাইসিস। glycolysis. এটার উত্তর কিন্তু HMP শান্ট না। এই জায়গাটায় তোমরা ভুল করো। ঠিক আছে? এখন দেখো HMP শান্ট তো আরবিসি তে হয়। একটা সাইট আমরা আরবিসি পড়লাম না? আরবিসি তে কি হয়? HMP শান্ট হয়, তার ফলে NADPH তৈরি হয়। এই NADPH টা দেখো এটা হচ্ছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়নকে রিডিউসড করে রিডিউসড গ্লুটাথিয়নে কনভার্ট করে, এবং এই রিডিউসড গ্লুটাথিয়নটা হাইড্রোজেন পারঅক্সাইডকে ওয়াটারে কনভার্ট করে। তাহলে এই জায়গায় যদি ব্লক থাকে, যদি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে? HMP শান্ট রান করবে না। HMP শান্ট রান না করলে NADPH তৈরি হবে না। So glutathione will stay in oxidized form. It will not be in reduced form. Reduced glutathione না থাকলে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা আর ওয়াটারে কনভার্ট হতে পারবে না। তাহলে কি হবে? এই হাইড্রোজেন পারঅক্সাইডটা সেল মেমব্রেন ইনজুরি করবে। তাহলে গ্লুকোজ 6 phosphate dehydrogenase deficiency impairs the ability of an erythrocyte to form NADPH, resulting in hemolysis. বুঝে গেছে? Yes, madam. আমাদের এটা কোশ্চেন আসে, রোল অফ HMP শান্ট ইন RBC। RBC তে HMP শান্টের কাজ কি? এছাড়া আরেকটা ঠিক মেইনটেইন দ্য কনসেন্ট্রেশন, এটা বলছি, it is also necessary to keep the ferrous iron of hemoglobin in the reduced state, so that accumulation of methemoglobin is prevented. Methemoglobin ও আরেকটা পয়জনাস সাবস্টেন্স। তাহলে NADPH থাকলে এটা হিমোগ্লোবিনের যে আয়রনটা এটা রিডিউস স্টেটে থাকে, so accumulation of methemoglobin is prevented. ঠিক আছে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? Yes. এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? তাহলে আমি পরেরটাতে চলে যাই। হ্যাঁ বলো। আচ্ছা, এখন আসো গ্লুকোনিওজেনেসিস আর নিওগ্লুকোজেনেসিস। এই নিও কথাটার অর্থ কি? করা নিও কথাটার মানে কি? নতুন কোন সোর্স? নতুন, নতুন সোর্স না, নতুন। আর গ্লুকো তো গ্লুকোজ, জেনেসিস মানে Synthesis. জেনেসিস মানে কি? synthesis সিনথেসিস বা প্রোডাকশন। তৈরি করা। সিনথেসিস বা প্রোডাকশন হচ্ছে জেনেসিস। তাহলে নিওগ্লুকোজেনেসিস মানে প্রোডাকশন অফ নিওগ্লুকোজ। তার মানে আমরা যখন ফুল ফেট কন্ডিশনে যখন আমাদের গ্লুকোজ শরীরে বেশি ছিল, তখন যে আমরা স্টোর করছি সেটা গ্লাইকোজেন, সেটা ভেঙে যে গ্লুকোজ পাবো সেটা না, সেটা তো আমাদের গ্লুকোজই ছিল, একটা অন্য ফর্মে স্টোর ছিল। আর নিও মানে নতুন, তাহলে নতুন গ্লুকোজ তৈরি করা। তাহলে বাই ডেফিনিশন neoglucogenesis is the formation of glucose from non-carbohydrate source অথবা non-carbohydrate precursor। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখতে হবে। তোমরা গ্লাইকোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস কনফিউশন করবে না। গ্লুকোনিওজেনেসিস মানে সোর্সেস আদার দেন কার্বোহাইড্রেট, সেখান থেকে গ্লুকোজ তৈরি হবে। আর গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লাইকোজেন
ভাঙবে, আর গ্লাইকোজেনটা হচ্ছে গ্লুকোজের একটা স্টোরেজ ফর্ম। ম্যাডাম তাহলে হ্যাঁ বলো। একটা অন্য বিষয় বলছি ম্যাডাম, রোল কলের ক্ষেত্রে কি বললেন? ও আমি একটা দিচ্ছি তো, গুগল ফর্ম দিচ্ছি। ম্যাডাম আসেনি, এখানে চ্যাট সেকশনে আসেনি। আসে নাই? না ম্যাডাম। এখন গেছে? ইয়েস ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে নিওগ্লুকোজেনেসিসের দরকারটা কি? What is the importance of neoglucogenesis? Some tissues such as brain, RBC, kidney, medulla, lens and cornea of the eye, testis and exercising muscle requires a continuous supply of glucose as a metabolic fuel. কিছু কিছু টিস্যু আছে আমাদের বডিতে, they are exclusively dependent on glucose for their survival. ঠিক আছে? Liver glycogen as an essential postprandial source of glucose can meet this needs for only 10 to 18 hours in the absence of dietary intake of carbohydrate. তাহলে আমি মনে করো খেলাম আগের রাতে আমি 9টার দিকে ভাত খেয়ে ফেললাম, তারপরে সকালে আমি কোনো ইমার্জেন্সিতে আমি খেতে পারি নাই, বিকাল পর্যন্ত পার হয়ে গেল, তাহলে ওই সময়টা আমার টিস্যুগুলাকে যেগুলো solely dependent of glucose সেই টিস্যুকে সার্ভাইভ করাবে কে? গ্লাইকোজেনোলাইসিস বা লিভার গ্লাইকোজেন যেটা, সেটা কত? only 10 to 18 hours can meet this needs. এই সময়টা পার হয়ে গেলে তখন গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আমার বডি গ্লুকোজ তৈরি করবে। During a prolonged fast, however, hepatic glycogen stores are depleted and glucose is formed from the precursors such as lactate, pyruvate, glycerol, and alpha keto acid. ঠিক আছে? তাহলে গ্লুকোনিওজেনেসিসের ইম্পর্টেন্স কি? prolonged fasting এ it maintains blood glucose and provides energy to our body. কোত্থেকে পাই? lactate, pyruvate, glycerol and alpha keto acid. বলে গেছি gluconeogenesis is the formation of glucose or glycogen from non-carbohydrate precursor. Precursor as the molecules কি আছে? glycerol, lactate, alpha keto acid, সাথে intermediates of glycolysis and intermediates of TCA cycle. Now what are the organs of gluconeogenesis? Gluconeogenesis কোথায় হয়? Number 1 organ is gluconeogenesis এর নাম্বার 1 অর্গান কোনটা? লিভার। অন্য কোনো উত্তর না জানলে লিভার, এটা একদম মোক্ষম জায়গা। হ্যাঁ, খালি একটা জায়গায় মনে রাখবো, ওই জায়গায় লিভার বলা যাবে না, এটা লিপিড মেটাবলিজমের দেখবা। এছাড়া সবকিছু 1 নাম্বার সাইট হচ্ছে লিভার। তাহলে গ্লুকোনিওজেনেসিস লিভারে হয় মেইনলি, আর পার্শিয়ালি কিডনিতে। 90% লিভারে হয় আর 10% কিডনিতে হয়। সেই একই রকম অ্যাসিটাইল কোয়ের ফেট যেরকম অক্সিডেশনের টিসিএ সাইকেল না বললে হবে না, গ্লুকোনিওজেনেসিসের সাইটও লিভার না বললে হবে না। কিডনি না বললে তোমাকে
কেউ ফেল করাবে না, একটু কম নাম্বার দিতে পারে, কিন্তু গ্লুকোজ লিভার বলার পরে, ঠিক আছে? However, during prolonged fasting, the kidneys become major glucose producing organ, contributing in estimated 40% of the total glucose production. Normally 90% glucose is produced in the liver and 10% in kidney. কিন্তু অনেক সময় যখন প্রলং ফাস্টিং হয় 3 দিন 4 দিন এরকম, তখন কিডনি মেজর গ্লুকোজ প্রডিউসিং অর্গান হতে পারে। এটা হচ্ছে না জিজ্ঞেস করলে বলার দরকার নেই। Now what are the compartments of gluconeogenesis? Mainly cytoplasm, nature is anabolic, যেহেতু সিনথেসিস হচ্ছে। হ্যাঁ, রেট লিমিটিং এনজাইম গুলো একটু দেখা লাগবে। তোমার ওই যে গ্লাইকোলাইসিসে যে রেট লিমিট ছিল, ইরিভার্সিবল এনজাইম বা রেট লিমিটিং এনজাইম গুলো ছিল ইরিভার্সিবল স্টেপে, সেখানেই কয়েকটা রেট লিমিটিং এনজাইম আছে আর আগে দুইটা আছে। কি কোএনজাইম দরকার হয়? NADH। আর যেহেতু এটা একটা অ্যানাবলিক পাথওয়ে, সেজন্য এটিপি দরকার হয়। টোটাল 6 ATP is required for gluconeogenesis. এখন দেখো, আমরা গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেট অনেকগুলা পড়ছি, ঠিক আছে? তোমাদের ভাইভায় কিন্তু এভাবে লিখতে দিবে না। তোমাদের ভাইভায় হয় বলবে যে পাইরুভেট থেকে কিভাবে হয়, শুধু পাইরুভেট থেকে বলতে পারে, অথবা মাঝখানে যে কোনো এক জায়গা থেকে বলতে পারে, গ্লিসারল থেকে বলতে পারে, গ্লিসারল থেকে বলতে পারে, এরকম আলাদা আলাদা বলতে পারে। তা আমরা এখানে মানে পড়ার সুবিধার জন্য যে গ্লুকোজের গ্লাইকোলাইটিক যে পাথওয়েটা, সেখান থেকে আমরা শুরু করব। পাইরুভেট থেকে নরমালি তো আমরা অ্যাসিটাইল কোয়ের দিকে যাই, কিন্তু গ্লুকোনিওজেনেসিস হলে অ্যাসিটাইল কোয়ে হবে না, পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট হবে। অক্সালো অ্যাসিটেটের জন্য কি হয়? পাইরুভেট কার্বক্সিলেজ, মানে পাইরুভেটের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইড যোগ হয়। পাইরুভেট হচ্ছে 3 কার্বন কম্পোনেন্ট, অক্সালো অ্যাসিটেট হচ্ছে 4 কার্বন কম্পোনেন্ট। এটা হচ্ছে নাম্বার 1 রেট লিমিটিং এনজাইম। তারপর অক্সালো অ্যাসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট। দেখো, পাইরুভেট থেকে কিন্তু সরাসরি ফসফেনল পাইরুভেট হতে পারে না। ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট হতে পারে, কিন্তু পাইরুভেট থেকে ফসফেনল পাইরুভেট হওয়ার জন্য তার দুইটা রেট লিমিটিং স্টেপ ক্রস করা লাগে। তাহলে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট, এখানে আমার দুইটা এটিপি ভাঙে। তারপর অক্সালো অ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট, এখানেও আমার দুইটা জিটিপি ভাঙে। এখানে এনজাইম লাগে ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। তারপর বাকি এই সব জায়গায় সব গ্লাইকোলাইসিসের মতোই, যেহেতু এগুলা রিভার্সেবল পাথওয়ে, একদম শেষে গিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট যেখানে, সেখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সেখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ লাগবে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেটেজ, এই দুটো এনজাইমের নাম সোজা, যা আছে শুধু এস দিয়ে দিবে শেষে। এই হচ্ছে 4টা রেট লিমিটিং স্টেপ অফ গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে এবং মানে আলাদা সাবস্ট্রেট দিয়ে দেয়। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে কিভাবে গ্লুকোজ পাওয়া যাবে, কে বলতে পারবা? গ্লিসারল থেকে কিভাবে গ্লুকোজ পাওয়া যাবে? গ্লুকোনিওজেনেসিস তো বটেই, কিন্তু এখানে গ্লিসারল কোন দিকে ঢুকবে? ম্যাডাম গ্লিসারল থেকে গ্লিসারল 3 ফসফেট 3 ফসফেট ম্যাডাম গ্লিসারল 6 ফসফেট। ম্যাডাম গ্লিসারল 6 ফসফেট হবে। হ্যাঁ, তারপরে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তারপরে ডাইহাইড্রোক্সি মানে গ্লিসারল থেকে হতে হলে এই যে এখানে যাবে, এই যে এই জায়গায় ঢুকবে। গ্লিসারল কাইনেজ দিয়ে গ্লিসারল 6 ফসফেট
তারপরে ফিসালডিহাইড 3 ফসফেট বা ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন ফসফেট, এখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হবে। তাহলে ওখানে ওর রেট লিমিটিং স্টেপ মাত্র 2টা পার হওয়া লাগছে, ঠিক আছে। আর আমরা তো পড়ছি যে ইন্টারমিডিয়েট অফ গ্লাইকোলাইসিস, ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল, তার মানে যে কোনো জায়গার থেকে রিভার্স হতে পারে। সাইকেলের প্রোপিওনেট থেকে আসতে পারে, প্রোপিওনেট থেকে ল্যাকটেট হবে, ল্যাকটেট থেকে পাইরুভেট হবে, তারপর আবার পাইরুভেট দিয়ে শুরু করা লাগবে। বোঝা গেছে? প্রোপিওনেট থেকে তোমাকে ল্যাকটেট দিয়েও আসতে পারে, প্রোপিওনেট দিয়েও আসতে পারে। ল্যাকটেট থেকে পাইরুভেট তো রিভার্সিবল, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ দিয়ে, ল্যাকটেট থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট হবে, পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম দিয়ে, তারপর অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ দিয়ে ফসফেনল পাইরুভেট হবে, তারপর এগুলা সব রিভার্সিবল স্টেপ। এরপরে আর গ্লুকোজ 6 ফসফেটেজ, এই দুইটা ইরিভার্সিবল স্টেপ বা রেট লিমিটিং স্টেপ পার হওয়া লাগে। এই দেখো, এই যে সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস, আরবিসি থেকে যে ল্যাকটেট থেকে পাইরুভেট হয়ে আসতে পারে, গ্লিসারল থেকে আসতে পারে, তারপরে এখানে যে কোনো এই যে অক্সালোঅ্যাসিটেট, ম্যালেট, ফিউমারেট, এই এখানে যে নীল যেগুলা সেগুলা গ্লুকোনিওজেনিক, ঠিক আছে। এগুলা সবগুলার থেকেই হতে পারে। এটা তোমাদের লিপিনকটের ছবি। নাও রেগুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস, কখন গ্লুকোনিওজেনেসিস বাড়বে কখন কমবে, ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি অফ গ্লুকোনোজেনেটিক সাবস্ট্রেট। সাবস্ট্রেট না থাকলে তো আর গ্লুকোনোজেনেসিস হবে না। মনে করো আমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড নাই, পাইরুভেট নাই, ল্যাকটেট নাই, কিছু নাই, তাহলে গ্লুকোনোজেনেসিস হবে কি করে? এছাড়া সার্কুলেটিং লেভেল অফ গ্লুকাগন যদি বেশি থাকে, গ্লুকাগন ইনক্রিজেস দ্য রেট অফ গ্লুকোনিওজেনেসিস। কোরি সাইকেল অর ল্যাকটিক অ্যাসিড সাইকেল, এটা শর্ট নোট আসে, এটা কিছু না, ছবিটা দেখো, গ্লুকোজ থেকে অ্যানারোবিক পাথওয়েতে ল্যাকটেট হয়। হ্যাঁ, সেটা হয় কি এক্সারসাইজিং স্কেলিটাল মাসেলে হয় অথবা আরবিসিতে হয়। তোমাদের বইয়ের ছবিটাতে মাসেল দেওয়া আছে, তুমি যদি এটা আরবিসিতে আঁকো তাও ভুল হবে না। তাহলে মাসেলে গ্লুকোজ থেকে ল্যাকটেট হয়, সেই ল্যাকটেটটা is taken up by glucose is again lactate is taken up by the liver and is converted into glucose. And glucose through blood enters the muscle again and is again converted into lactate, taken up by the liver and converted into glucose. This cycle continues. This is the Cori cycle. ঠিক আছে? ম্যাম আবার একটু বলবেন? আবার একটু বলবো, ছবিটা দেখো, মাসেলের ছবি দিছে, তুমি যদি আরবিসি আঁকো তাতেও অসুবিধা নাই, বরং আমার হিসাবে আরবিসি আঁকলে ভালো, কারণ আরবিসিতে সবসময় ল্যাকটেট হয়, মাসেলে সবসময় ল্যাকটেট হয় না। যাই হোক, তাহলে মাসেলে বা আরবিসিতে যখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের প্রোডাক্টটা কি? ল্যাকটেট। এখন এই ল্যাকটেটটা যদি বডিতে তৈরি হতে থাকে তাহলে কি হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। তাহলে ল্যাকটিক অ্যাসিডোসিস হোক যাবে না তো, অ্যাসিডোসিস মানে তো এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন। তাহলে বডি চাবে না ল্যাকটিক অ্যাসিডোসিস হোক, তাহলে বডি কি করবে? এটাকে ল্যাকটিক অ্যাসিডটাকে কনভার্ট করে আবার ইউজ করা যায় নাকি সেটা চিন্তা করবে। তাহলে সেই ল্যাকটেটটা লিভারে আপটেক হবে, ল্যাকটেটটা লিভারে আপটেক হয়ে কি হবে? ল্যাকটেট থেকে আমরা কি পাই? এই যে গ্লুকোনিওজেনেসিস পড়লাম, গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে এটা আবার গ্লুকোজ হবে। তাহলে এক জায়গায় হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ফলে ল্যাকটেট তৈরি হচ্ছে,
আরেক জায়গায় ল্যাকটেটটা টেকেন আপ হয়ে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ হচ্ছে, সেই গ্লুকোজটা আবার সার্কুলেশনের মাধ্যমে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? যে অর্গান থেকে তৈরি হয়েছিল ল্যাকটেট সেখানেই যাবে, মাসেলে যাবে বা আরবিসিতে যাবে, যেখানে যাওয়ার যাবে। তাহলে এটা কি সাইক্লিক্যালি ঘুরতেছে না? ল্যাকটেট তৈরি হচ্ছে, আবার ল্যাকটেট থেকে গ্লুকোজ হচ্ছে, আবার গ্লুকোজ থেকে ল্যাকটেট হচ্ছে, এই সাইক্লিক্যালি ঘুরছে না? এই জন্য এটার নাম হচ্ছে কোরি সাইকেল। এটা হচ্ছে কোরি সাহেবের নামে। ঠিক আছে, তাহলে কোরি সাইকেলের ইম্পর্টেন্সটা কি? What is the importance of Cori cycle? কোনো ইম্পর্টেন্স নাই। ল্যাকটিক অ্যাসিডোসিস প্রিভেন্ট করে। Prevents lactic acidosis and আর কি? এই যে ল্যাকটেটটা আবার রিইউজ করলো, ল্যাকটেটটাকে এটাও তো আবার একটা রিউজ important। করা যায়। হ্যাঁ, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলও তো সে মেনটেন করলো, তাই না? ল্যাকটেট থেকে যখন আবার গ্লুকোজ জি, তৈরি ম্যাডাম। হলো, হেপাটিক গ্লুকোজ, লিভারের গ্লুকোজ তো ব্লাডে দিয়ে যে কোনো জায়গায় যেতে পারে, তাহলে এই দুইটা কাজ করে। আচ্ছা, আজকে আর যাব না, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। ইউরিনিক অ্যাসিড পাথওয়েটা খুব ইম্পর্টেন্ট না? এটা গ্লুকোজ থেকে গ্লুকুরোনিক অ্যাসিড তৈরি হয়, এবং গ্লুকুরোনিক অ্যাসিড কিছু কিছু জায়গায় কাজে লাগে। শুধু এই গ্লুকোজ থেকে গ্লুকুরোনিক অ্যাসিড তৈরি হয় ইউরিনিক অ্যাসিড পাথওয়েতে, এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে। এই দুইটা ইনফরমেশন তোমাদের জানা থাকলেই চলবে, আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, তোমরা কি ফর্ম ফিল আপ করছো? ম্যাম আমি করতে পারতেছি না, যে কেন? ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছি। ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছো? রোল কত? 186 ম্যাম। 186। ম্যাম আমারও এই সমস্যাটা হচ্ছে। তাহলে কি করবা? আচ্ছা, তোমাদের যাদের সমস্যা হচ্ছে 186 আর কে? 122। 122। আচ্ছা, এই দুইজন ইয়েকে দিয়ে দিও, তোমাদের ক্যাপ্টেনকে দিয়ে দিও রোল নাম্বার আর ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে ওই যে ফরগট দিয়ে। ম্যাম আমারও সমস্যা হচ্ছে। তো মানুষের সমস্যা কেন? মানুষ মাত্র ম্যাম, 10 জন, 90, 10 জন চলে গেছে, তাহলে 3 জনের সমস্যা না? 3 জনের রোল ম্যাম নাম্বার আমারও দিয়ে দিও। সমস্যা হচ্ছে, রোল 71। কিন্তু পাসওয়ার্ড কেন লাগবে? তোমার ইমেল আইডিতে ঢোকা লাগবে, এছাড়া তো আর কোনো সমস্যা নাই, আমি তো কোনো সমস্যা দেখি না। ম্যাম এর আগে তো পাসওয়ার্ড চাইনি, মানে এবারই ফার্স্ট টাইম চাচ্ছে। হ্যাঁ, ম্যাম তোমরা যে বেশি দুষ্ট এই জন্য চাচ্ছে, বুঝতে পারো না এখনো? আচ্ছা, যাদের যাদের আছে, ক্যাপ্টেন কি আসো না ও চলে গেছে? না ম্যাডাম আমি আছি। তুমি আছো? তাহলে দেখো ওদের কাদের কাদের সমস্যা, ওদের এগুলো ঠিক করে দিও। ম্যাডাম এটা তো আসলে সরাসরি তো আপনার কাছে চলে যাবে যারা ফর্ম ফিল আপ করেছে। তাদেরটা যারা করতে পারছে তাদেরটা সরাসরি চলে যাবে, আর যাদের সমস্যা আছে বলতেছে দেখি বলে কয়জন জি ম্যাডাম, তাহলে ওদের রোলগুলো কালেক্ট করে আমি আপনাকে দিয়ে দেব। হ্যাঁ, রেসপন্সেস 17 এর আরো বোধহয় 4টা রোল হবে, ঠিক আছে? ম্যাডাম আরো কয়েকজন আমাকে বলেছিল যে ওদের প্রবলেম হচ্ছে। 80 এখন একজন বাড়ছে, 80। তোমরা প্রক্সি দাও, আমি কি করব বলো? আমি তো খারাপ হইতে চাই নাই। আমি তোমাদের বারবার বলছি যে বি অনেস্ট। একটা ক্লাস তুমি যদি মনে করো তুমি করবা না, তুমি করবা না। তুমি যদি মনে করো ক্লাস করার তোমার দরকার আছে, তুমি করবা। ম্যাডাম 105 জনের মতো উপস্থিত ছিল আজকে। আচ্ছা, 3 ছিল 103 পর্যন্ত। আচ্ছা, যাই হোক, 3 আর 5 তেমন কোনো ডিফারেন্স নাই, যেটা তো আমি সহ, আমি তো বাদ যাবো, আমি তো পার্সেন্টেজ দিব না। জি ম্যাডাম, সেই হিসাব করলে 103 জন। ঠিক আছে? আচ্ছা, বাকি যারা ইয়ে করতে পারে নাই আর ওদেরকে বলে দিও ইমেল আইডিটা ঠিক করে নিতে। অনেক সময় আমরা যারা ওই যে ইয়েতে
অ্যান্ড্রয়েড মোবাইলে যে সাইন ইন করে বসে থাকে পাসওয়ার্ড মনেও থাকে না, এটা একটা সমস্যা হতে পারে। ঠিক আছে, জি আচ্ছা ম্যাডাম। থ্যাংক ইউ, নেক্সট উইকে দেখা হবে। আর তোমরা একটু পড়াশোনা করো, নাহলে তো তোমরা কোনো কোশ্চেনও করো না, এভাবে তো ভাল লাগে না। রেসপন্স 83, আমি আর 10 মিনিট ওয়েট করবো, 10 মিনিট পরে আমি ক্লোজ করে দেবো। ঠিক আছে, ওকে ম্যাডাম। থ্যাংক ইউ।